দেখা যাচ্ছে পিডিএফ? হ্যালো। হ্যাঁ স্যার। হুম। চলো, তাহলে কি হলো, আগের দিন হয়েছিল পঞ্চগঙ্গা, এখানে থেমেছিলাম, ঠিক আছে? না, পঞ্চগঙ্গা এখানে থেমেছিলাম এই কারণে, আমাদের রূপটা হওয়ার কথা ছিল পঞ্চগঙ্গম, মানে মেন রূপটা হচ্ছে পঞ্চগঙ্গম এরকম। আর তখন এই পঞ্চগঙ্গাতে এসে থেমেছে। আচ্ছা, বা যে সপ্তগঙ্গা, যে সরি। পঞ্চগঙ্গা তো লেখা নাই, হ্যাঁ 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 সপ্তগঙ্গা আছে হ্যাঁ, যে। হ্যাঁ সপ্তগঙ্গা আছে, ঠিক। তাহলে আমাদের রূপটা হওয়ার কথা সপ্তগঙ্গম, মানে রূপটা হচ্ছে সপ্তগঙ্গম, কিন্তু এখানে সপ্তগঙ্গা এই জায়গায় এসে আমরা থেমে গিয়েছিলাম। এখন প্রসঙ্গ হচ্ছে, আচ্ছা বলো তো, সপ্তগঙ্গা এখানে কোন লিঙ্গে আছে? ক্লিবলিঙ্গে নাকি পুংলিঙ্গে নাকি স্ত্রীলিঙ্গে? সপ্তগঙ্গা, শিবলিঙ্গে। হ্যাঁ, সপ্তগঙ্গা কোন লিঙ্গে আছে? স্ত্রীলিঙ্গে নাকি পুংলিঙ্গে নাকি ক্লিবলিঙ্গে? কোন লিঙ্গে আছে? ক্লিব না স্যার? ক্লিবলিঙ্গে। কেন? কারণ কি? কারণ উম, কারণটা মানে আমি বুঝতে পারছি কিন্তু এক্সপ্লেন করতে পারছি না। হুম, বলো বলো, যেটা যেটা বুঝছো সেটাই বলো, যেটুকু মাথায় আসে। মানে গং সপ্তগঙ্গা বোঝাতে মানে পুরোপুরি তো এটা স্ত্রীলিঙ্গ নয়, পুংলিঙ্গও নয়, সেজন্য এটা। গঙ্গাটা কি স্ত্রীলিঙ্গ না? হ্যাঁ, গঙ্গাটা হ্যাঁ স্ত্রীলিঙ্গ, স্যার। তার আগে যেহেতু সপ্ত শব্দটা যুক্ত আছে। আরে এইসব নয়, বলেছিলাম, ভুলে গেছে হয়তো, যে অব্যয়ীভাব সমাসটা স্যার, এখানে হবে। অব্যয়ীভাব সমাস হলেই তো ক্লিবলিঙ্গ হয়ে যায়। একদম, মানে যে পদের মধ্যে অব্যয়ীভাব সমাস হবে সেই পদগুলো ক্লিবলিঙ্গ হয়ে যাবে, মানে সেই সেই যে সমস্ত পদরা, মানে সমাসবদ্ধ পদরা ক্লিবলিঙ্গ হয়ে যাবে। মানে অব্যয়ীভাব সমাস হলে সেই পদটা ক্লিবলিঙ্গ হয়ে যাবে, ঠিক আছে? আমরা পড়েছি তো অব্যয়ীভাবস্য সূত্রটা, পড়িনি? যে হ্যাঁ হ্যাঁ। স্যার। অব্যয়ীভাবস্য সূত্রটা পড়েছি তো। মানে এরকম বলবে যে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন শব্দগুলি সর্বদা ক্লিবলিঙ্গে হয়। একবারে মাথায় বসিয়ে নাও, অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন শব্দগুলি ক্লিবলিঙ্গেই হয়। হুম। এরকম লিখবে যে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন শব্দগুলির শব্দগুলি অব্যয়ীভাবশ্চ এই সূত্রানুসারে ক্লিবলিঙ্গক হয়ে যায়, ঠিক আছে? অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন শব্দগুলি অব্যয়ীভাবস্য এই সূত্রানুসারে ক্লিবলিঙ্গ হয়ে যায়, ঠিক আছে? এখন প্রসঙ্গটা হচ্ছে, তার মানে এই যে সপ্তগঙ্গা, এটা কি, কোন লিঙ্গ? ক্লিবলিঙ্গ। ক্লিবলিঙ্গ। আচ্ছা, এটা প্রাতিপদিক হ্যাঁ কিনা? এখানটায় প্রাতিপদিক আছে হ্যাঁ কিনা? সপ্তগঙ্গা এই হ্যাঁ স্যার, শব্দটার আছে। কিন্তু প্রাতিপদিক অর্থ আছে। হ্যাঁ হ্যাঁ। একটা সূত্র আছে, হ্রস্ব নপুংসকে প্রাতিপদিকস্য বলে একটা সূত্র আছে। হ্রস্ব নপুংসকে প্রাতিপদিকস্য, হ্রস্ব নপুংসকে প্রাতিপদিকস্য। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এইরকম, নপুংসক প্রাতিপদিকের হ্রস্ব হবে, নপুংসক প্রাতিপদিকের হ্রস্ব হবে। দেখো, নপুংসক প্রাতিপদিক কোনটা? নপুংসক প্রাতিপদিক কোনটা? সপ্তগঙ্গা। সপ্তগঙ্গা। এই সপ্তগঙ্গা পদে কোথায় দীর্ঘ আছে? সপ্তগঙ্গা পদে, গঙ্গা। মানে গঙ্গার আকারটা দীর্ঘ আছে না, আকারটা? হ্যাঁ হ্যাঁ। তাহলে সেই আকারটা কি হয়ে যাবে?
হ্রস্ব হয়ে যাবে, হ্রস্ব, হ্যাঁ হ্রস্ব হয়ে যাবে। আকারটা অকার হয়ে যাবে, তাহলে হয়ে গেল সপ্ত গঙ্গ। এরপরে এখানে সু লাগালাম, দিয়ে সুঔজস ইত্যাদি সূত্র দিয়ে এখানে সু লাগালাম। তারপরে এই সুটা এখানে তো আকার নেই, অকারই আছে, এখানেও আকার নেই, অকারই আছে, দিয়ে এখানে অম হবে এবং অমের পরে অমি পূর্ব করে এখানে সপ্ত গঙ্গম এটা হবে। দেখো এবারে বোঝা গেল কি? এমনই হ্যাঁ স্যার। সপ্তগঙ্গম, পঞ্চগঙ্গম এরকম যা যা রূপ হবে এরকমই হবে। আচ্ছা, সপ্তানাম গঙ্গানাম সমাহারঃ, এই যে বিগ্রহটা হলো, এই বিগ্রহে অব্যয়ীভাব সমাসসংজ্ঞা হয়েছে কোন সূত্র দিয়ে? অব্যয়ীভাব সমাসসংজ্ঞা হয়েছে কোন সূত্র দিয়ে? নদীভিশ্চ এই সূত্রানুসারে। নদীভিশ্চ এই সূত্র অনুসারে। হ্যাঁ, পড়াশোনা করছো না এগুলো, মানে একবারে একোষ স্বরে বলতে হবে, তাহলে পড়াশোনা শুধু আমি পড়িয়ে দিচ্ছি, তোমরা হয়তো এই পিডিএফটা খুলে দেখোই না। নদীভিশ্চ এই সূত্রানুসারে সপ্তগঙ্গা বা সপ্তগঙ্গম, সপ্তানাম গঙ্গানাম সমাহারঃ, এখানে যে অব্যয়ীভাব সমাস সংজ্ঞা হচ্ছে সেটা হচ্ছে নদীভিশ্চ এই সূত্রানুসারে। নদীভিশ্চ এই সূত্রানুসারে। পরবর্তী আমরা একটা সূত্র পড়ব, অব্যয়ীভাবে শরৎ প্রভৃতিভ্য। অব্যয়ীভাবে শরৎ প্রভৃতিভ্য হলে সূত্র আছে। অব্যয়ীভাবে শরৎ প্রভৃতিভ্য। দেখো কিছু কিছু মানে সমাসের, মানে কিছু কিছু স্থলে সমাসে সমাসান্ত প্রত্যয় বিধান হয়। সমাসান্ত প্রত্যয় সমাসে, মানে এইরকম প্রায় প্রত্যেকটা সমাসের ক্ষেত্রেই হয় সমাসান্ত প্রত্যয় বিধান। ব্যাপারটা কি বোঝাচ্ছি। সমাসান্ত প্রত্যয় বিধান বলতে কি সেটা বোঝাচ্ছি, যে সমাসে সমাসান্ত প্রত্যয় বিধান হয়, সমাসান্ত প্রত্যয়। তা সমাসান্ত প্রত্যয় বলতে কি না, সমাসান্ত প্রত্যয় হচ্ছে যখন আমি দুই বা ততোধিক পদের সমাস করছি, দুই বা ততোধিক পদের যখন সমাস করছি, সমাস করার পরে যে রূপটা পাচ্ছি, মানে সমাসবদ্ধ যে প্রাতিপদিকটা পাচ্ছি, যেমন রাজ্ঞঃ পুরুষঃ, রাজ্ঞঃ পুরুষঃ রাজপুরুষঃ, এই যে রাজপুরুষ, রাজ্ঞঃ পুরুষঃ রাজপুরুষ, এই রাজপুরুষ এটা তো প্রাতিপদিক। দেখো রাজ্ঞঃ পুরুষঃ এটা কোন বিগ্রহ, লৌকিক না অলৌকিক? লৌকিক বিগ্রহ। লৌকিক বিগ্রহ। তারপরে রাজন অস পুরুষসু এটা হচ্ছে অলৌকিক বিগ্রহ। তারপরে অলৌকিক বিগ্রহের সমাস সংজ্ঞা হয়ে, প্রাতিপদিক সংজ্ঞা হয়ে, সুপের লোপটোপ হয়ে রাজন সু এরকম থাকলো, রাজন পুরুষ এরকম থাকলো। সেখানে আবার নলোপ প্রাতিপদিকান্তস্য বলে সূত্র আছে, দিয়ে নকারের লোপ হয়ে গেল, দিয়ে রাজপুরুষ এরকম থাকলো, রাজপুরুষ এটা হলো।
এই যে রাজপুরুষও এখানে কিন্তু প্রাতিপদিকত্ব আছে, তাই তো? মানে সুয়ের লোপ করার পরে বা সুবিভক্তির লোপ করার পরে প্রাতিপদিকত্ব আছে, হ্যাঁ কি না? আছে, হ্যাঁ কি না? একদেশ হ্যাঁ আছে। বিকৃতস্য একদেশ বিকৃতস্য অনন্যত্বাৎ, এই ন্যায় অনুসারে ওখানে প্রাতিপদিকত্ব আছে। এই এই যে যেখানে অলৌকিক বিগ্রহ বাক্যের পরে যখন সুয়ের লোপটোপ হয়ে গেল, এই সুয়ের লোপ হয়ে যাওয়ার পরে আমি যে আবার সেটাকে প্রাতিপদিক রূপে দেখতে পাচ্ছি, রাজপুরুষ, এটাকে রাজপুরুষ এই রূপ যে প্রাতিপদিক রূপে দেখতে পাচ্ছি, এরপরে কখনো কখনো প্রত্যয় যোগ হয়। রাজপুরুষ এরপরে কখনো কখনো প্রত্যয় যোগ হয়, ঠিক আছে? দেখো, প্রত্যয়টাকে বলা হয় সমাসান্ত প্রত্যয়। সমাসান্ত প্রত্যয়, ঠিক আছে? তা সমাস মানে কি? একীকরণ। কাদের একীকরণ? না পদানাম পদয়োহ বা একীকরণম, ঠিক আছে? পদানাম পদয়োহ বা একীকরণম। দেখো, রাজ্ঞঃ পুরুষঃ, এখানে দুটো পদ, তার একীকরণ হলো রাজপুরুষ, অতএব এটা হচ্ছে সমাস। এই যে রাজপুরুষ, এটা হলো সমাস, মানে একীকরণ হলো বা সংক্ষিপ্ত হলো। এই যে রাজপুরুষ, এর অন্তে যদি কোনো প্রত্যয় যোগ করি, সাপোজ এখানে কোনো প্রত্যয় যোগ হয় না, আমি এমনি বলতে চাইছি যে রাজপুরুষ এর পরে একটা প্রত্যয় যোগ করছি, যে অচ প্রত্যয়। তাহলে এই যে অচ প্রত্যয়টা এখানে হয়ে গেল সমাসান্ত প্রত্যয়, কারণ এই যে সমাস রাজপুরুষ, তারপরে অচ প্রত্যয়টা যোগ হলো, তাই অচ প্রত্যয়টা হয়ে গেল সমাসান্ত প্রত্যয়। দেখো, বোঝা গেল হ্যাঁ কিনা? বোঝা গেল হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার, তাহলে সমাসান্ত প্রত্যয় ভিন্ন ভিন্ন হতে পারে, কেবলমাত্র যে এখন ভিন্ন ভিন্ন স্থলে ভিন্ন ভিন্ন সূত্র দিয়ে ভিন্ন ভিন্ন সমাসান্ত প্রত্যয় বিধান করা হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এইরকম হচ্ছে সমাসান্ত প্রত্যয়, মানে সমাসের অন্তে যে প্রত্যয় বিধান করা হয় সেই প্রত্যয় হচ্ছে সমাসান্ত প্রত্যয়। সমাসের অন্তে যে প্রত্যয় বিধান করা হয় সেটা হলো সমাসান্ত প্রত্যয়, ঠিক আছে? রাজপুরুষ এখানে কিন্তু কোনো সমাসান্ত প্রত্যয় হয় না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, যে পরিস্থিতিটাকে, প্রসঙ্গটাকে বোঝানোর জন্য এটা আমি তুললাম, ঠিক আছে? রাজপুরুষ এটা। চলো, কিরকম দেখো। আচ্ছা, অব্যয়ীভাবে শরৎ প্রভৃতিভ্য সূত্রের অর্থ কি? শরৎ প্রভৃতি একটা গণ, একটি গণ, সেটা হচ্ছে শরদাদিগণ বা শরৎ প্রভৃতিগণ, ঠিক আছে? শরৎ প্রভৃতিগণ, একটি গণ হলো শরৎ প্রভৃতিগণ। এখন গণ কেন এরকম বলা হয়? গণ 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 কেন করা হয়, বা গণের উপযোগিতা কি? নিচ্ছি না, নিয়ে গণের উপযোগিতা কি? ধরো বলা হলো যে এরকম একটা সূত্র আছে, অজাদ্যতষ্টাপ, মানে টাপ প্রত্যয় বিধায়ক সূত্র, অজাদ্যতষ্টাপ। তো এখন বক্তব্য যে অজাদ্যতষ্টাপ এই সূত্র দ্বারা টাপ প্রত্যয় বিধান করা হয়। কোথায় টাপ প্রত্যয় বিধান হয়? মানে অজাদ্যতঃ, এই যে অজাদ্যতঃ, এই সূত্রটাকে ভাঙলে দেখো এরকম হবে, অজাদ্যতঃ আর একটা টাপ, অজাদ্যতঃ এবং টাপ। এবং অজাদ্যতঃ এটাকেও যদি ভাঙা যায়, মানে এটা সমাসবদ্ধ পদ, এটাকে ভাঙলে হবে এরকম, অজাদি আর অতঃ। অতঃ মানে হচ্ছে যে অকারান্ত, অকারান্ত। যেমন ধরো বালো, যেমন ধরো বালো, এটা হচ্ছে অকারান্ত। আর অজাদি বলতে একটি গণ। তা গণ বলতে এখন অজাদিগণে এইরকম কতগুলো শব্দ আছে, অজ,
মন্দ এই ডক হোড়, হ্যাঁ অজ এই ডক মন্দ হোড়, তারপরে বৎস, এরকম আরো 10-12টা শব্দ আছে। এখন টাপ প্রত্যয় কোথায় হয়? বলছে টাপ প্রত্যয় হবে অকারান্ত শব্দের, মানে অকারান্ত যেগুলো শব্দ বা অদন্ত শব্দ বা অকারান্ত শব্দ, অকারান্ত শব্দের যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয়, অকারান্ত শব্দের যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয় তাহলে টাপ প্রত্যয় হবে। কি বললাম? অকারান্ত শব্দের যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয় তাহলে টাপ প্রত্যয় হবে। যেমন অকারান্ত শব্দ হচ্ছে, ধরো বললাম যে বালক, এটা হচ্ছে অকারান্ত শব্দ। বালক এটা অকারান্ত শব্দ। এর যদি বলা হয় যে বালক শব্দের স্ত্রীলিঙ্গে কি হবে, এইরকম যদি বলা হয় বা জিজ্ঞাসা করা হয়, তখন যেহেতু বালক এটা অকারান্ত শব্দ, তাই এর সঙ্গে টাপ প্রত্যয় যোগ করতে হবে। টাপ যে রূপটা হবে, যে টাপ প্রত্যয় করলে হবে বালিকা। তাহলে বালক শব্দের স্ত্রীলিঙ্গে বালিকা হয়, এটা কি করে পেলাম? টাপ প্রত্যয় করে। টাপ প্রত্যয় কোথায় হয়? অকারান্ত শব্দের স্ত্রীত্ব বিবক্ষা করলে টাপ প্রত্যয় হয়। তাহলে বালক ছিল অকারান্ত শব্দ, তাই অকারান্ত শব্দের আমি স্ত্রীত্ব বিবক্ষা করেছি, বালক শব্দের স্ত্রীত্ব বিবক্ষা করেছি। মানে বালক শব্দের স্ত্রীলিঙ্গে কিরূপ হবে এটা বুঝতে চেয়েছি, জানতে চেয়েছি, তাই এটা জানার জন্য আমাকে টাপ প্রত্যয় করা হয়েছে, টাপ প্রত্যয় করে বালিকা হয়েছে। এটা যে বক্তব্য, এটা হলো বক্তব্য। ঠিক আছে? এখন আর কোথায় টাপ প্রত্যয় হবে? আর কোথায় টাপ প্রত্যয় হবে? বলছে অজাদিগণে পঠিত শব্দের উত্তর, বা অজাদিগণে পঠিত শব্দের যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয়, অজাদিগণে পঠিত শব্দের উত্তর টাপ প্রত্যয় হবে। অজাদিগণে পঠিত, অজাদিগণে কোন কোন শব্দ আছে? অজ, মন্দ, এডক, হোড়, বৎস, এই শব্দগুলো অজাদিগণে আছে। যদি কোনো গণ স্বীকার না করা হতো, যদি কোনো গণ স্বীকার না করা হতো, তাহলে কি বলা হতো? তাহলে কি বলা হতো? যে এরকম বলা হতো যে অজ, মন্দ, মন্দই ডক, হ্যাঁ, ও হোড়, বৎসেভ্য, হ্যাঁ, বৎসেভ্য, তারপরে অতঃ, অতষ্টাপ, এরকম বলা হতো। এরকম কেন বলা হতো, বা এটাকে যোগ করে দেওয়া হতো? এরকম হতো অজমন্দই ডক হোড় বৎসেভ্যোতষ্টাপ, এরকম সূত্রটা হয়ে যেত। কেন? তাহলে যদি অজাদিগণ স্বীকার না করা হতো, তাহলে এটাও বলতে যে অজ শব্দের সঙ্গে টাপ প্রত্যয় হবে, মন্দ শব্দের সঙ্গে টাপ প্রত্যয় হবে, এডক শব্দের সঙ্গে টাপ প্রত্যয় হবে, হোড় শব্দের সঙ্গে টাপ প্রত্যয় হবে, বৎস শব্দের সঙ্গে টাপ প্রত্যয় হবে। প্রত্যেকটা শব্দকে পৃথক পৃথক উল্লেখ করে বলতে হবে, প্রত্যেকটা শব্দকে পৃথক পৃথক উল্লেখ করে বলতে হবে, তাই না? প্রত্যেকটা শব্দকে পৃথক পৃথক উল্লেখ করে বলতে হবে। আর যখন আমি গণ স্বীকার করছি, তখন যখন গণ স্বীকার করছি, তখন কিন্তু আর এই প্রত্যেকটা শব্দের উল্লেখ করার দরকার নেই। তখন কিন্তু প্রত্যেকটা শব্দকে উল্লেখ করার দরকার নেই। তখন শুধু বলে দিচ্ছে যে অজাদিগণে যে পঠিত শব্দগুলো তাদের উত্তর টাপ প্রত্যয় হবে। তাহলে কোনটা লঘু হলো, মানে কোনটা সহজে বলা গেল? গণ স্বীকার করে নাকি প্রত্যেকটা শব্দ উল্লেখ করে করে? কোনটা? গণ স্বীকার করে। গণ স্বীকার করে। সেই জন্য গণ স্বীকার করা, এটা যে গণের মাধ্যমে অনেক শব্দকে একসঙ্গে বলা যায়। সেই রকম একটা গণ হচ্ছে শরৎ প্রভৃতি গণ।
একটা গণ হলো শরৎ প্রভৃতি গণ, ঠিক আছে? তা এখন এই যে শরৎ একটি গণ হচ্ছে শরৎ প্রভৃতি গণ, তা এর অর্থ হচ্ছে যে শরৎ প্রভৃতি গণে পঠিত, শরৎ প্রভৃতি গণে পঠিত শব্দের যদি বা শরৎ প্রভৃতিগণে পঠিত শব্দগুলির যদি অব্যয়ীভাব সমাস হয়, কি বললাম? শরৎ প্রভৃতিগণে পঠিত, আচ্ছা সূত্রার্থ লেখো। শরৎ প্রভৃতিগণে পঠিত শব্দগুলির সঙ্গে যদি অব্যয়ীভাব সমাস হয় তাহলে সমাসান্ত টচ প্রত্যয় হবে। মানে শরৎ প্রভৃতিগণে যে শব্দগুলো পাঠ হয়েছে সেই শব্দগুলোর সঙ্গে যদি, মানে সেই শব্দগুলো যদি অব্যয়ীভাব সমাস হয় বা সেই শব্দগুলির সঙ্গে যদি কোনো অব্যয়ের সমাস হয়, কি বললাম? শরৎ প্রভৃতিগণে পঠিত যে শব্দ সেই শব্দগুলোর সঙ্গে যদি কোনো অব্যয়ের সমাস হয় তাহলে সেটা অব্যয়ীভাব সমাস হবে। আর অব্যয়ীভাব সমাস হলে তখন ওই সমাসান্ত টচ প্রত্যয় হবে, টচ, সমাসান্ত টচ প্রত্যয় হবে, ঠিক আছে? ধরো একটা উদাহরণ দেখাচ্ছি। ধরো যে উদাহরণটা হচ্ছে উপসরদম, উপসরদম। এমনি মূল শব্দ হচ্ছে শরৎ, এটা হচ্ছে মূল শব্দ, এটা মাথায় রাখবে। মূল শব্দ হচ্ছে শরৎ আর উদাহরণ হচ্ছে উপসরদম। উদাহরণ উপসরদম। তাহলে এর বিগ্রহ কি হবে বলো তোমরা? উপসরদম এর বিগ্রহ কি হবে তোমরা জানো? বিগ্রহ কি হবে? উপকৃষ্ণম এর বিগ্রহ কি হয়েছিল? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। কৃষ্ণস্য সমীপম। কৃষ্ণস্য সমীপম। তাহলে এখানে কি হবে? শরদস্য সমীপম। না, এখানে দেখো তোমার মানে চিন্তাটা ঠিকই আছে। ওখানে ছিল কৃষ্ণ শব্দ, এটা হচ্ছে অকারান্ত শব্দ, অকারান্ত শব্দ, তাই ষষ্ঠীতে কৃষ্ণস্য হয়েছে। আর এখানে হচ্ছে তোমার শরৎ শব্দ, এটা হচ্ছে হলন্ত শব্দ, তাই এখানে হবে শরদহ, এটা ষষ্ঠী। আর এটা হচ্ছে এখানে এটা ষষ্ঠী। তাহলে এবারে বলো কি হবে? বিগ্রহ কি হবে? শরদহ সমীপম। শরদহ সমীপম, এটা হচ্ছে লৌকিক বিগ্রহ। এই লৌকিক বিগ্রহ স্থলে এখানে কি হবে? প্রথমে সমাস সংজ্ঞা হয়ে যাবে। কোন সূত্র দিয়ে সমাস হবে? এখানে কোন সূত্র অনুসারে অব্যয়ীভাব সমাস হবে? অব্যয়ীভাবে শরৎ প্রভৃতি, অব্যয়ীভাবে শরৎ প্রভৃতি, এই সূত্র দিয়ে। তাহলে শরদহ সমীপম এই সূত্র দিয়ে, শরদহ সমীপম এই লৌকিক বিগ্রহ স্থলে অব্যয়ীভাবে শরৎ প্রভৃতিভ্য, এই সূত্র অনুসারে এখানে কি হলো? এই সূত্র অনুসারে এখানে অব্যয়ীভাব সমাস সংজ্ঞা হলো, ঠিক আছে? শরদহ সমীপম এখানে এই সূত্র অনুসারে এখানে শরদহ সমীপম এই বিগ্রহে অব্যয়ীভাবে শরৎ প্রভৃতিভ্য, এই সূত্র অনুসারে এখানে কি হলো না সমাস সংজ্ঞা হলো, অব্যয়ীভাব সমাস সংজ্ঞা হলো। তাহলে এটা সমাস হয়ে গেল। আর সমাস হলে কোন কি সংজ্ঞা হয়? সমাস হলে আরেকটা সংজ্ঞা হয়। সমাসের কি সংজ্ঞা হয়? প্রাতিপদিক সংজ্ঞা হয় না? প্রাতিপদিক সংজ্ঞা হয়। সেই প্রাতিপদিক সংজ্ঞাটা এখানে কোন সূত্র দিয়ে হবে?
কৃতোদ্ধিত সমাসস্য। হুম, অব্যয়ীভাব সমাস সংজ্ঞায়াম। ঠিক আছে, এই সূত্র এখানে সমাস সংজ্ঞা হয়ে গেল। এখানে ছোট হবে এটা। হুম, এবং আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কৃত্যোদ্ধিত সমাসাশ্চ। একবারে স্টেপ বাই স্টেপ। অদ্ধিত সমাসাশ্চ সূত্র দিয়ে প্রাতিপদিক সংজ্ঞায়াম। এখানে প্রাতিপদিক সংজ্ঞা হয়ে গেল। ঠিক আছে, সমাস সমাস প্রাতিপদিক হয়ে গেল। এরপরে তাহলে অলৌকিক বিগ্রহ কি হবে? শরৎ অস, আর এদিকে উপসু। সু শরৎ অস উপসু। ওখানে যেহেতু প্রাতিপদিক সংজ্ঞা হয়ে গেছে, এখানে কি হবে? সুপো ধাতু প্রাতিপদিকয়োঃ দিয়ে কি হবে? লোপ হয়ে যাবে। শরৎ উপ, এখানে কি হবে? প্রথমা নির্দিষ্টং সমাস উপসর্জনম উপসর্জনম। নির্দিষ্ট অনুসারে মানে উপসর্জন সংখ্যা কার উপসর্জন সংজ্ঞা হবে? উপ উপ উপেত্যস্য উপসর্জনতা। মানে উপসর্জন সংজ্ঞা। ঠিক আছে, তারপরে একই সঙ্গে উপসর্জনম পূর্বম দিয়ে ইতেন উপেত্যস্য পূর্ব প্রয়োগ দিয়ে উপসরত। ভেবে দেখো, ভেবে দেখো, উপসরত উপসরত এখানে উপসরত এখানে যে অব্যয়ীভাব সমাস হয়েছে, তাই তো? উপসরত এখানে অব্যয়ীভাব সমাস হয়েছে, হ্যাঁ কি? হ্যাঁ এবং সেখানে শরদাদিগণে পঠিত শব্দগুলোর মধ্যে কোনো একটা আছে? শরদাদিগণে পঠিত শব্দগুলির মধ্যে কোনো একটা আছে? শরৎ শব্দটা আছে, শরৎ শব্দ শরৎ শব্দ আছে। এখানে আমি একটা ভুল করেছি, ইনফরমেশন দিয়েছি। সেটা হচ্ছে সূত্রের অর্থ হচ্ছে সূত্রের অর্থ হচ্ছে শরৎ প্রভৃতি গণে পঠিত শব্দগুলোর সঙ্গে যদি অব্যয়ীভাব সমাস হয় তাহলে সমাসান্ত টস প্রত্যয় হবে। ঠিক আছে, এইখানে যে সমাসটা, এই যে সমাস সংজ্ঞাটা এই সূত্র দিয়ে হচ্ছে না। সমাস সংজ্ঞাটা কিন্তু ওই অব্যয়ম বিভক্তি সমীপ এই সূত্র দিয়েই হবে। এখানে সমাস সংজ্ঞাটা এই সূত্র দিয়ে হবে, অব্যয়ম বিভক্তি সমীপ সমৃদ্ধি এই সূত্র দিয়ে সমাস সংজ্ঞা হবে। কিন্তু এই অব্যয়ীভাবে শরৎ প্রভৃতিভ্য এই সূত্র দিয়ে, ঠিক আছে, অব্যয়ীভাবে শরৎ প্রভৃতিভ্য এই সূত্র দিয়ে এখানে লাগবে। এখানে এখানে সূত্রটা প্রয়োজন হবে। এখানে হচ্ছে অব্যয়ীভাবে শরৎ প্রভৃতিভ্য এই সূত্র দিয়ে কি হবে? এখানে সমাসান্ত টস প্রত্যয় হবে। তাহলে উপসরত যুক্ত টচ প্রত্যয় হলো, উপসরত যুক্ত টচ। এখন উপসরত যুক্ত টচ হলে এখানে চকারটা কোন সূত্র দিয়ে সংজ্ঞা হবে? চকারটা কোন সূত্র দিয়ে সংজ্ঞা হবে? চকারের ঈদ সংজ্ঞা বিধায়ক সূত্র কি জানা আছে না ভুলে গেছো? ভুলে গেছি। একটা হচ্ছে হলন্তিয়াম, হলন্তিয়াম। ঠিক আছে, উপদেশের অন্তে বিদ্যমান হলের ঈদ সংজ্ঞা হয়। আর দ্বিতীয় হচ্ছে চুটু,
প্রত্যয়ের আদি স্থিত চ বর্গ ও ট বর্গের ইৎ সংজ্ঞা হয়। চুটু, একটা হচ্ছে হলন্ত্যম, একটা হচ্ছে চুটু। না কি বক্তব্য, যে উপদেশের অন্তে বিদ্যমান। উপদেশ বলতে কি, এটুকু বোঝো, একটা প্রত্যয় ইজ গোল টু উপদেশ, প্রত্যয় ইজ গোল টু উপদেশ। তাহলে টচ একটা প্রত্যয়, তাহলে এটা উপদেশ, হ্যাঁ কি না? টচ একটা হ্যাঁ প্রত্যয়, স্যার। উপদেশ। তাহলে উপদেশের হ্যাঁ, অন্তে বিদ্যমান হল, হল বলতে কি, হল বলতে কি? সমস্ত স্যার ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ। বর্ণ। ব্যঞ্জন বর্ণ। তাহলে উপদেশের অন্তে বিদ্যমান হল মানে কোনটা এখানে? চ। চ। তার ইৎ সংজ্ঞা হবে, মানে চকারের ইৎ সংজ্ঞা হলো কোন সূত্র দিয়ে? হলন্ত্যম সূত্র অনুসারে। আর চুটু কি বলছে? চুটু বলছে প্রত্যয়ের আদি স্থিত চ বর্গ এবং ট বর্গ। টচকে ভাঙলে কি হবে? ট অ চ। টচকে ভাঙলে ট অ চ, এটা হলো। তাহলে টচ প্রত্যয়ের আদিতে কোনটা আছে? টচ প্রত্যয়ের আদিতে কোনটা আছে ভেবে দেখো তো, কোনটা আছে? ট। 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 তাহলে প্রত্যয়ের আদি স্থিত চ বর্গ এবং ট বর্গের ইৎ সংজ্ঞা হবে। তাহলে ট বর্গ আছে এখানে, মানে হ্যাঁ অ্যাকচুয়ালি ট স্যার। বর্গের নয়, ট বর্গীয় বর্ণের, এরকম হবে, ঠিক আছে? তাহলে ট এরও ইৎ হ্যাঁ। সংজ্ঞা হলো আর চ এরও ইৎ সংজ্ঞা হলো। তাহলে থাকলো কি, মানে অ। এবং যার ইৎ সংজ্ঞা হবে তার কি হবে? তস্য লোপঃ। ইৎ সংজ্ঞক বর্ণের লোপ হয়। তাহলে ইৎ সংজ্ঞক বর্ণ কটা পেয়েছি আমরা? দুটো। চকার একটা এবং টকার একটা, থাকলো অ। তাহলে বাদ গেল উপসরত যুক্ত অ, যোগ করলে হবে উপসরদ। উপসরদ। দেখো এটা প্রাতিপদিক হ্যাঁ কিনা, সব কিছু কাজ টাজ করে এটা প্রাতিপদিক হ্যাঁ কিনা? হ্যাঁ হ্যাঁ। কোন নিয়ম অনুসারে? একদেশ দেশ বিকৃত অনন্যবৎ। অনন্যবৎ, এই নিয়ম অনুসারে প্রাতিপদিক। তাহলে প্রাতিপদিকের উত্তর কোন প্রত্যয় বিহিত হবে? কি আসবে? স্বাদি প্রত্যয়। হ্যাঁ, স্বাদি প্রত্যয়। স্বাদি প্রত্যয় বিহিত স্বাদি হয়। প্রত্যয়, মানে সুপ্রত্যয় যোগ করলাম আমি এখানে, হ্যাঁ। উপসরদ সু। সুয়ের স্থানে সু, অমাদেশ হবে। এটা অমাদেশটা কখন হয় গো? অমাদেশ কখন হয়? ওই, সূত্র আছে 90 ভাবার অত অমর্ত্য পঞ্চম না। হ্যাঁ, অর্থ এই কি? মানে অকারান্ত অব্যয়ভাব সমাসের পরে যে স্বাদি প্রত্যয়গুলো থাকে সেগুলো লোপ হবে না, কিন্তু তার স্থানে অমাদেশ হবে। হ্যাঁ, অকারান্ত, দেখো ভালো করে বোঝো, অকারান্ত অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন শব্দের পরে, ক্লিয়ার? অকারান্ত অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন শব্দের পরে যে স্বাদি প্রত্যয় বা শব্দের পরে বিহিত যে স্বাদি প্রত্যয়, সেই স্বাদি প্রত্যয়ের লোপ হয় না, কিন্তু তার স্থানে অমাদেশ হয়, তাই তো? তাহলে নাব্যয়ী ভাবাত অতম, অতম তু পঞ্চম্যাহ, অব্যয়ী ভাবাত অতম তু পঞ্চম্যাহ। এই সূত্র অম আদেশ হলো, এবং আর তো প্রক্রিয়া তোমরা জানোই, উপসরদ অম হয়ে গেল, আর অমের পরে অমি পূর্ব দিয়ে উপসরদম। এটা হচ্ছে মূল রূপটা, এটা হচ্ছে মূল রূপটা। দেখো বোঝা গেল? হ্যাঁ স্যার। এরকম শরৎ প্রভৃতি গণে কতগুলো শব্দ পাঠ আছে, বেশি নেই।
শরৎ প্রভৃতি গণে কতগুলো শব্দ পাঠ আছে দেখছি একটু। শরদাদি গণে পঠিত শব্দ সমূহ কি কি? শরৎ, বিপাস, অনস, মনস, উপানহ, সব হলন্ত, ঠিক আছে, হলন্ত। দ্বীপ, হিমবৎ, অনডুহ, দিশ, দৃশ, বিষ, চেতস, এবং চতুর্থ্যদ, চতুর্থ্যদ, তদ, ইয়দ, কিয়ত, এইগুলো হচ্ছে শরদাদিগণে পঠিত শব্দ। এখন এইরকমই আরো অন্যান্য উদাহরণ কিছু হবে। আমি দেখি আজকে বিগ্রহ কয়েকটা পাঠাবো, তোমরা সাধন করবে, ঠিক আছে? আমি কয়েকটা বিগ্রহ পাঠাবো, তোমরা সাধন করবে। তাহলে এটা গেল নিজেরা সাধন করবে, তাহলে নিজেদের প্র্যাকটিস হবে। এটা গেল হচ্ছে শরদাদিগণে পঠিত শব্দের সমাস। পরবর্তী একটা সূত্র আছে, দেখো, অনশ্চ। এইবার তোমরা বুঝতে পেরে যাবে। অনশ্চ সূত্রার্থ হচ্ছে অনন্ত, অনন্ত, অনন্ত অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন শব্দের উত্তর সমাসান্ত টচ প্রত্যয় হবে। কি বললাম দেখে নাও একবার। অনন্ত, অনন্ত অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন শব্দের উত্তর টচ প্রত্যয় হবে। অনন্ত অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন শব্দের উত্তর টচ প্রত্যয় হবে। সূত্র হচ্ছে অনশ্চ, সূত্র হলো অনশ্চ। না কিরকম দেখো, এমন একটা শব্দ পেতে হবে যার অন্তে অন আছে, যার অন্তে অন আছে। তা এরকম শব্দ কি হতে পারে? অনন্ত। ধরো এরকম বললাম, ধরো এরকম বললাম যে ধরো এরকম বললাম, একটা উদাহরণ দিলাম যে উদাহরণটা হচ্ছে উপরাজম। উপরাজম, ঠিক আছে? তাহলে উপরাজম এর বিগ্রহ কি হবে তোমরা? উপরাজম এর বিগ্রহ কি হবে বলো? রাজস্ব সমীপম হবে। বলো বলো কি বললে? এটা রাজস্ব সমীপমই হবে মনে হয়। রাজস্ব হবে। যদি রাজপুরুষ হয় সেখানে কি বিগ্রহ হয়? রাজ্ঞ। তাহলে এখানে কি হবে? রাজ্ঞ সমীপম। রাজ্ঞ সমীপম। রাজ্ঞ সমীপম, ঠিক আছে? তাহলে এখানে এখানে কোন সূত্র দিয়ে সমাস সংজ্ঞা হবে বলো? সমাস সংজ্ঞাটা হবে কোন সূত্র দিয়ে? অব্যয়ম বিভক্তি সমীপ সমৃদ্ধি বৃদ্ধ্যা ভাব, ওইটা ওই সূত্রটা। অব্যয়ম সমীপ সমৃদ্ধি, ঠিক আছে? সমৃদ্ধি বৃদ্ধি ইত্যাদি সূত্র দিয়ে এখানে অব্যয়ীভাব সমাস সংজ্ঞা হলো। এবং একই সঙ্গে আর কি সংজ্ঞা হবে এখানে?
আর কি সমাস? প্রাতিপদিক। কৃত প্রাতিপদিক সংজ্ঞা বা কৃত্যর্ধি সমাস আসছে এই সূত্র অনুসারে। সমাসাস্য দিয়ে প্রাতিপদিক, ঠিক আছে, প্রাতিপদিক সংজ্ঞা। এখন এটা হচ্ছে লৌকিক বিগ্রহ, এখানে অলৌকিক বিগ্রহ কি হবে? রাজন উপসু। রাজন অস উপসু অলৌকিক বিগ্রহ। এখানে কি হবে? সুপ ধাতু প্রাতিপদিক দিয়ে, সুপ ধাতু প্রাতিপদিক দিয়ে লোপ হয়ে যাবে। তাহলে রাজন উপ এই অবস্থায় থাকলো, ঠিক আছে, রাজন উপ, রাজন উপ এই অবস্থায় থাকলো, ঠিক আছে, থাকুক। এই অবস্থায় থাকলো। তো এখানে ভেবে দেখো, আমি এখানে একটা প্রয়োগ করলাম, যে কি প্রয়োগ? সেটা হচ্ছে যে যে এখানে ওই প্রথম নির্দিষ্টম সমাস উপসর্জনম প্রয়োগ করলাম, এবং পরেরটা কি? উপসর্জনম পূর্বম দিয়ে একবারে উপরাজন হয়েছে। দেখো তো উপরাজন, দেখো অনন্ত অব্যয়ীভাব সমাস হয়েছে। উপরাজন এটা অব্যয়ীভাব সমাস, উপরাজন অব্যয়ীভাব সমাস, এবং এটাকে ভাঙলে হবে, দেখো উপরাজ অন হয়েছে, হ্যাঁ কিনা? তাহলে উপরাজ হয়ে উপরাজ অন, তাহলে অনন্ত অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন শব্দের উত্তর টচ প্রত্যয় হবে। চলো তাহলে এখানে আমি টচ লাগাবো। এরপরে টচ প্রয়োগ করলাম, সূত্র কি? নশ্চ, নশ্চ সূত্র দিয়ে টচ প্রত্যয় হলো, ঠিক আছে। একটা সূত্র আছে নস্তদ্ধিতে, দাঁড়াও। আচ্ছা, টচ প্রত্যয় লোপ করে কি থাকবে? টচ প্রত্যয়ের লোপ করে কি থাকবে? মানে ইত সংজ্ঞা লোপ করে কি থাকবে? স্যার অ থাকবে, অ থাকবে। তাহলে উপরাজন অ, এখানে ইত সংজ্ঞা লোপ করে উপরাজন অ থাকলো, ঠিক আছে। অনুবন্ধ লোপ করার পর অ থাকলো, তাহলে উপরাজন অ। একটা সূত্র আছে ইয়চিভম, ইয়চিভম এটা হচ্ছে ভ সংজ্ঞা বিধায়ক সূত্র, ভ সংজ্ঞা বিধায়ক সূত্র। তা ভ সংজ্ঞা কার হয়? প্রথম প্রশ্ন, ভ সংজ্ঞা কার হয়? মানে ভ একটা সংজ্ঞা, ব্যাকরণে ভ একটা সংজ্ঞা, তা ভ সংজ্ঞা কার হয়? ইয়চিভম, এটা মাথায় রাখবে। শুধু একটা আমি সিম্পল অর্থ বলছি, যে এই রকম অজাদি প্রত্যয় পরে থাকলে, যকারাদি প্রত্যয় পরে থাকলে প্রত্যয়টি যার থেকে বিহিত হয় তার ভ সংজ্ঞা হয়। অজাদি প্রত্যয়, দেখো এই যে টচ প্রত্যয়টা অজাদি, হ্যাঁ কি না? অকার টচ তো, তাহলে টচ প্রত্যয়টা অজাদি। ধরো আমি এমন একটা প্রত্যয় ধরো আমি ইউজ করলাম, ধরো এরকম বললাম যে দা যুক্ত ইয়ত প্রত্যয়, ইয়ত প্রত্যয়ের তকারটা লোপ যাবে, ইত সংজ্ঞা হয়ে লোপ যাবে, তাহলে দা যুক্ত ইয়। দেখো ইয়ত প্রত্যয়ের আদিতে ইয়কার আছে না? তাহলে ইয়ত প্রত্যয়টা হয়ে গেল ইয়কার আদি প্রত্যয়। দেখো ইয়কার আদি প্রত্যয় মানে ইয়কার আদিতে যার এমন প্রত্যয়। তাহলে ইয়ত প্রত্যয়ের আদিতে ইয়কার আছে, ইয়ত প্রত্যয়ের আদিতে ইয়কার আছে, হ্যাঁ কিনা? তাহলে ইয়কার আদিতে যার সেটা হচ্ছে ইয়ত প্রত্যয়, আর অচ আদিতে যার সেটা হচ্ছে অজাদি প্রত্যয়। অচ আদিতে যার সেটা হলো অজাদি প্রত্যয়। তাহলে এদিকে টচটা হচ্ছে অজাদি প্রত্যয় আর ইয়তটা হচ্ছে ইয়কার আদি প্রত্যয়।
বলছে অজাদি প্রত্যয় পরে থাকলে, যকারাদি প্রত্যয় পরে থাকলে প্রত্যয়টি যার থেকে বিহিত হয়। এই ইয়ৎ প্রত্যয়টা কার থেকে বিহিত হয়েছে? ইয়ৎ প্রত্যয়টা কার থেকে বিহিত হয়েছে? মানে দায়ের থেকে। দা ধাতুর সঙ্গে দা ধাতুর সঙ্গে ইয়ৎ প্রত্যয় বিহিত হয়েছে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো। হ্যাঁ স্যার। তাহলে ইয়ৎ প্রত্যয়টা কার থেকে বিহিত হয়েছে বলো? দা। দায়ের থেকে। আর এইদিকে টচ প্রত্যয়টা কার 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 থেকে বিহিত হয়েছে? টচ প্রত্যয়টা টচ প্রত্যয়টা কার থেকে বিহিত হয়েছে? এর সহজ তো, উপরাজনের থেকে বিহিত হয়েছে। হ্যালো। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ হ্যাঁ রেসপন্স করছো না কেন? বুঝতে পারছো তো? তোমরা যত কুইক রেসপন্স করো তত এগোবো। তাহলে টচটা কার পরে বিহিত হয়েছে? কার থেকে বিহিত হয়েছে? উপরাজন। তাহলে ভ সংজ্ঞা কার হবে? যার থেকে বিহিত হয় তার ভ সংজ্ঞা হয়। তাহলে ভ সংজ্ঞা কার হবে? উপরাজনের। উপরাজনের ভ সংজ্ঞা হবে। ঠিক আছে। একটা সূত্র দেখো পরেই আছে, নস্তদ্ধিতে। দেখো নস্তদ্ধিতে এই যে সূত্র আছে, নস্তদ্ধিতে। বলছে তদ্ধিত প্রত্যয় পরে থাকলে নান্ত ভসঙ্গক শব্দের, নান্ত ভসঙ্গক শব্দের টি ভাগের লোপ হবে। নান্ত ভসঙ্গক শব্দের টি ভাগের লোপ হবে। এখন টি তাহলে জানতে হবে, টি কাকে বলে জানতে হবে। দেখো যদি তদ্ধিত প্রত্যয় পরে থাকে, এটা সূত্র, যদি তদ্ধিত প্রত্যয় পরে থাকে, তদ্ধিত প্রত্যয় মানে শব্দের পরে যে প্রত্যয় বিহিত হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়। এটা নরমাল, ঠিক আছে। শব্দের পরে যে প্রত্যয় বিহিত হয় সেটা তদ্ধিত প্রত্যয়। তাহলে উপরাজন একটা শব্দ, তারপরে টচ প্রত্যয় বিহিত হয়েছে, অতএব টচ একটা তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় পরে থাকলে নান্ত মানে নকারান্ত ভসঙ্গক শব্দ কোনটা? নকারান্ত ভসঙ্গক শব্দ কোনটা? হ্যালো, এখানে ভসঙ্গক শব্দ কোনটা? এখানে ভসঙ্গক শব্দ কোনটা? উপরাজন। উপরাজন। তাহলে সেটা নকারান্ত, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। তাহলে নকারান্ত ভসঙ্গক শব্দ, তাহলে নকারান্ত ভসঙ্গক শব্দের টি এর লোপ হবে। তাহলে দেখো তদ্ধিত প্রত্যয় পরে আছে টচ, তদ্ধিত প্রত্যয় পরে আছে টচ, নান্ত ভসঙ্গক শব্দ উপরাজন পেয়েছি। তাহলে নান্ত ভসঙ্গক শব্দের যে টি ভাগ, নান্ত ভসঙ্গক শব্দের যে টি ভাগ, এখন টি কাকে বলে জানতে হবে। টি কাকে বলে? এটা সূত্র আছে অচন্ত্যাদি টি। অচন্ত্যাদি কি হলো পর্ণা? অচন্ত্যাচার। ও সরি, মিউট। এইগুলো কিন্তু রেকর্ড হবে পর্ণা। অচন্ত্যাদিটি কি বলছে দেখো, কোনো শব্দ স্বরূপের বিদ্যমান অচ সমূহের মধ্যে অন্তিম অচ এর এবং তৎ পরবর্তী অংশের টি সংজ্ঞা হয়। এগুলো পড়ানো হয়েছে, এগুলো পড়ানো হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ 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 এগুলো পড়ানো হ্যাঁ হয়েছে। স্যার পড়িয়েছেন। অতএব
শুধু মনে নেই বলে আবার রিপিট করতে হচ্ছে। কোনো শব্দস্বরূপের যে অন্তিমচ, কোনো শব্দস্বরূপের অন্তিমচ এবং তৎপরবর্তী অংশে টি সংজ্ঞা হয়। দেখো উপরাজন একটা শব্দস্বরূপ, এর মধ্যে অন্তিমচ দেখো অ, র, আ, জ, অ, ন। তাহলে উপরাজন একটা শব্দস্বরূপ, এর অন্তিমচ কোনটা? অন্তিমচ কোনটা? এই তো অটা, কোন অটা? ওই জয়ের পরে অটা, জয়ের পরে পরে। অটা। এটা হচ্ছে অন্তিমচ। এই হ্যাঁ। অন্তিমচের টি সংজ্ঞা হবে এবং পরবর্তী অংশেরও টি সংজ্ঞা হবে। মানে অন্তিমচের টি নয়েরও সংজ্ঞা টি হবে। সংজ্ঞা হয়ে যাবে, হ্যাঁ, মানে অন এই অনেক টি পুরোটা টি সংজ্ঞা হয়ে যাবে। সংজ্ঞক। অন এই পুরোটা টি সংজ্ঞক, ঠিক আছে? অন এই পুরোটা টি সংজ্ঞক। তাহলে ভেবে দেখো, আমরা যে এই যে উপরাজন, এখানে টি সংজ্ঞক কোনটা? উপরাজ র অন। এখানে টি সংজ্ঞক কোনটা? এটা। বুঝে গেছে? হ্যাঁ স্যার। দেখো ভেবে দেখো, এরপর মেলাও, পুরো সিস্টেমটা মেলাও। ইয়চিভম দিয়ে ভ সংজ্ঞা হলো কার? উপরাজন। উপরাজন এটার। নস তদ্ধিতে কি বলছে? নস তদ্ধিতে বলছে তদ্ধিত প্রত্যয় পরে থাকলে। এখানে তদ্ধিত প্রত্যয় কোনটা? তদ্ধিত প্রত্যয় কোনটা? বলো বলো, তদ্ধিত প্রত্যয় কোনটা? টচটা তদ্ধিত প্রত্যয়। তাহলে তদ্ধিত প্রত্যয় পরে থাকলে নান্ত ভ সংজ্ঞক শব্দ কোনটা? উপরাজন। উপরাজন নান্ত ভ সংজ্ঞক শব্দ। তার টি ভাগ কোনটা? টি ভাগ কোনটা? অনটা তো টি ভাগ পেলাম যে। কি বোঝা যাচ্ছে না? মিললো না? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। দেখো একবারে পর পর দেখো, তদ্ধিত প্রত্যয় পরে আছে কোনটা? টচ তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় পরে থাকলে নান্ত ভ সংজ্ঞক শব্দ কোনটা পেলাম? উপরাজন। উপরাজন। সেই নান্ত ভ সংজ্ঞক শব্দের টি ভাগ কোনটা পেয়েছি? অন। তার লোপ হবে। তাহলে এই যে লোপটা কোন সূত্র দিয়ে হচ্ছে? নস্তদ্ধিতে। টি ভাগের লোপটা হবে নস্তদ্ধিতে। ইয়াচিভম দিয়ে ভ সংজ্ঞা হবে, অচন্তি আদি টি দিয়ে টি সংজ্ঞা হবে। তাহলে লোপ হয়ে গেল, উপরাজনের অনের লোপ হলো। ঠিক আছে, আর এবার লিখছি নস্তদ্ধিতে দিয়ে অনের লোপ করলাম, উপরাজ অ যোগ করলে উপরাজ। এখানে প্রাতিপদিকত্ব আছে হ্যাঁ কি না? হ্যাঁ আছে। একদেশে বিকৃতস্য অনন্যবাদ। প্রাতিপদিকত্ব আছে। তাহলে প্রাতিপদিক সংজ্ঞা হয়ে আবার সু আসবে, সু। এখানে আবার কি হবে? 90 সূত্র দিয়ে উপরাজ অম, এখানে অমি পূর্ব করে উপরাজম। দেখো বোঝা গেল? হ্যাঁ স্যার। উপরাজম।